মৃত্যু, গণপিটুনি মৃত্যুর অভিযোগে জালে পঞ্চায়েত সদস্য, সাইকেল রাখা নিয়ে বচসা থেকে মারামারি, রঞ্জিত মণ্ডলকে বেধড়ক মারধরের অভিযোগ, সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু। আরো ডিটেল আপনাদের জানাবো, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু, এই ঘটনায় কাউকে গ্রেফতার করেছে পুলিশ? দেখো, একজনকে গ্রেফতার করা হয়েছে, সোনারপুরের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য, তাকে গ্রেফতার করেছে পুলিশ। এবং আরো এই ঘটনার সঙ্গে আরো 3 জন অভিযুক্ত রয়েছে বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যা জানা গিয়েছে। অভিযোগ, রঞ্জিত মণ্ডল স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে তিনি সাইকেল নিয়ে যান, কিন্তু পরবর্তী সময় সে সাইকেল নিয়ে ফেরেননি। আর এই নিয়ে বচসা শুরু হয় একটি দোকানের মধ্যে। সেখানে এই পঞ্চায়েতের সদস্য তিনি উপস্থিত ছিলেন এবং পঞ্চায়েতের সদস্য তাকে প্রথমে সেখানে বচসা শুরু হয়। এবং অভিযোগ, এই নারায়ণ রায় ও তার কয়েকজন সঙ্গী সে বেধড়ক মারধর শুরু করেন এই রঞ্জিত মণ্ডলকে। তাকে উদ্ধার করে প্রথমে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতাল, সেখান থেকে কলকাতার হাসপাতালে গেলে তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারের লোকজন পঞ্চায়েত সদস্য নারায়ণ রায় সহ 4 জনের নামে অভিযোগ দায়ের করেছেন। একজনকে গ্রেফতার করেছে পুলিশ, যিনি তৃণমূল কংগ্রেসের সোনারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য, এবং বাকি 3 জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বেশ, একটা মারপিটের ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময় যে একজন মারা গেছে, সেখানে আমাদের একজন পঞ্চায়েতের সদস্য আছে নারায়ণ রায়, গ্রেপ্তারও হয়েছে শুনেছি। তবে আইনের পথে ছিল, প্রকৃত দোষী যারা আছে শাস্তি পাবে, প্রশাসন সে বিষয়টা দেখছে। এই তুমি সাইকেল নিয়ে গেলে, আমার সাইকেল কি করলে, সাইকেল দাও। তখন বলছি কি সাইকেল, কই আমি তো কোনো সাইকেল নিয়ে যাইনি। এইবার সেই সময়ে এখানকার পঞ্চায়েত সদস্য আমার দোকানে এসছে, তখনই ওই ভদ্রলোক বলছে, এই তো তুমি সাইকেল নাও নি, অস্বীকার করছো, এই তুমি যাও, কোথায় রেখেছো সাইকেলটা আনো। এই কথা বলায় সঙ্গে সঙ্গে ও একদম উত্তেজিত, চড়োয়া, যেন মারামারি হবে, মারামারি করবে এইরকম তারে। আর আমরাও সঙ্গে সঙ্গে দোকান টোকান বন্ধ করে আমরা উপরে চলে এসেছি। আসন্ন বিহারের ভোট, আর এই বিহারের ভোট ময়দানে প্রতারক, অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় বিহার যোগ, কোটি টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার প্রমোটার, বিধাননগর গোয়েন্দা শাখার হাতে পাকড়াও রাজীব রঞ্জন কুমার। ধৃত রাজীবের 10 দিনের পুলিশ হেফাজত। আরো ডিটেল জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, বিহারের ভোট ময়দানে প্রতারক কোন সূত্রে গ্রেফতার, কিভাবে গ্রেফতার? অবসরপ্রাপ্ত বিচারপতি, তাকে মূলত প্রতারণার ঘটনা। এই ঘটনায় কিন্তু একেবারে এই প্রমোটার রাজীব রঞ্জন কুমারকে ইতিমধ্যে গ্রেপ্তার করলো বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। তার কারণ বিধাননগর পূর্ব থানায় কিন্তু একেবারে অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি অভিযোগ দায়ের করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হলো। বিহারের যে বিধানসভা নির্বাচন, সেই ভোট ময়দানে কিন্তু একেবারে এই রাজীব রঞ্জন কুমার তিনি কিন্তু একটি রাজনৈতিক দলের ক্যান্ডিডেট হওয়ার প্রার্থী হওয়ার কথা ছিল। এবং তার আগে বিহার থেকে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হলো বিধাননগর গোয়েন্দা শাখা পুলিশের পক্ষ থেকে। তার কারণ গ্রেপ্তারের মূলত কারণ হিসাবে যে অবসরপ্রাপ্ত হাইকোর্টে কিন্তু একেবারে প্রতারণার ঘটনা, কোটি টাকার প্রতারণার ঘটনা, একজন একাধিক ব্যক্তির থেকে প্রতারণার ঘটনা ঘটেছিল। এবং শেষমেশ বিচারপতি যখন অভিযোগ দায়ের করে, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় এনে আদালতে পেশ করে 10 দিনের হেফাজতের আবেদন জানিয়েছিল। বিচারকের পক্ষ থেকে 10 দিনের হেফাজতে কিন্তু ইতিমধ্যে আবেদন মঞ্জুর করে। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো কার কাছ থেকে কিভাবে প্রতারণা করেছিল, সেই অভিযোগগুলো কিন্তু পুলিশের পক্ষ থেকে ঘটিয়ে রাখা হচ্ছে। কিন্তু অন্যদিকে যে জানতে পারা যাচ্ছে, এই রাজীব রঞ্জন কুমার তিনি কিন্তু একেবারে বিহারের যে ভোট ময়দানে তিনি কিন্তু বিধানসভা নির্বাচন, সেখানে রাজনৈতিক দলের কিন্তু প্রার্থী হওয়ার কথা ছিল। এবং তার বিরুদ্ধে অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে এবং ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে প্রতারণার ঘটনা। একেবারেই অনুপ, বিহারের ভোট ময়দানে প্রতারক, অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় গ্রেফতার। বিহারের রাজনীতিতে সক্রিয় ধৃত রাজীব রঞ্জন কুমার। 2025-এ বিভূতিপুর বিধানসভায় লড়ার প্রস্তুতি রাজীবের। 2020 সালে বিহারে নির্দল প্রার্থী হয়ে ভোটে প্রতারক। বিহারের বিভূতিপুরের টফকা গ্রামের বাসিন্দা রাজীব। बिहार प्रतिनिधि मुकेश कुमार रही है संगे टेलीफोन लाइने। मुकेश जी, आपसे ये जानना चाहती हूँ जे राजीव रंजन का राजनीतिक सफर अब राजनीति से ठगी तक कैसे पहुंच गए? ये देखिए, ये जो मामला सामने आया है, इस मामले की चर्चा पूर्व में भी हुई थी, लेकिन उस समय मामला ठंडा पड़ गया था और 2020 में
राजीव रंजन निर्दलीय विधानसभा के चुनाव भी लड़े थे और उसके बाद लगातार राजनीतिक क्षेत्र में सक्रिय रहे, लेकिन किसी भी राजनीतिक दल से सीधा संपर्क नहीं रहा। ये इस फिराक में होते थे कि इन्हें किसी भी पार्टी से टिकट मिले ये चुनाव लड़ेंगे। और इस बार भी बिहार विधानसभा 2025 का जो चुनाव की प्रक्रिया चल रही है, इसमें वो विधानसभा चुनाव लड़ने की तैयारी विभूतिपुर विधानसभा क्षेत्र से किए हुए थे और कई राजनीतिक दल के संपर्क में थे। और इनके हाथ में लोक जनशक्ति पार्टी रामविलास का चुनाव चिन्ह भी एक तस्वीर में देखने को मिली, तो जिससे अंदाजा लगाया जा सकता है कि ये कहीं न कहीं विभूतिपुर से लोक जनशक्ति पार्टी रामविलास से टिकट के जुगाड़ में थे और उसी बीच ये घटनाक्रम हो गई, जिसके बाद से विभूतिपुर विधानसभा क्षेत्र के में राजनीतिक महकमा में हड़कंप सा मचा हुआ और तरह तरह की चर्चा के बाजार गर्म है जी। আসি পরের খবরে। বছর গড়লেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে এসআইআর চালু করতে কোমর বেঁধে ময়দানে নির্বাচন কমিশন। সেই কমিশনকে নিশানা করে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইয়োরসেলফ ফার্স্ট। 26শে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে এসআইআর চালু করতে কোমর বেঁধে ময়দানে নির্বাচন কমিশন। তাদের প্রতিনিধি দল এসেছে বঙ্গে। বুধবার থেকে বিভিন্ন জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। এই পরিস্থিতিতে কমিশনকে নিশানা করে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিল্ড সার্ভের নাম করে 3টে অফিসে বসে 4 জন অফিসার বিএলওদের ডেকে সম্পূর্ণভাবে থ্রেট করছেন আর বলছেন তাদের ইচ্ছে মতো কাগজ তৈরি করতে হবে। বিহারে করতে পেরেছিলেন, তার কারণ ওখানে বিজেপি গভর্নমেন্ট আছে, ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট, কিন্তু বাংলা সামথিং ডিফারেন্ট। আর এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো অফ। সম্প্রতি অসম থেকে একাধিক এনআরসি নোটিশ পাঠানো হয় পশ্চিমবঙ্গে। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, মমিনা বিবি, আলিপুরদুয়ারের অঞ্জলি শীলকে ধরানো হয় এনআরসি নোটিশ। এবার নদিয়ার 2 বাসিন্দাকেও এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম প্রশাসন। পুজোর পরেই আবার আসাম থেকে এনআরসি নোটিশ আসতে শুরু করেছে। নদিয়ায় এই 2 জন আমাদের নাগরিক বাংলার, তারা অলরেডি এনআরসির নোটিশ পেয়েছে। সুতরাং আমাদের মনে এটাই কোয়েশ্চেন হচ্ছে যে এসআইআর এর নাম করে ফেস্টিভ্যাল পিরিয়ডটাকে কেন বেছে নেওয়া হয়েছে। আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। ওনারা বাদ দেবার কে? আজকে ওনারা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন। একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে। এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না। এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে, কিন্তু তারা যদি এসব করতে যান তাহলে কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে। ক্যাট উইল বি আউট অফ দ্য ব্যাগ। ভোটের নামে এসআইআর পেছনে মির্জাফর স্যার গায়ের জোরে বাংলা দখল করতে হবে? পারবেন না, কোনোদিনও পারবেন না। এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট? তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশনকে দিয়ে স্ট্যাম্প মারবে? যে তাড়াহুড়ো করে যদি নাগরিকদের নাম কোনোভাবে বাদ দেওয়া হয় বিজেপির কথায়। আসামেও আপনারা দেখেছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইয়োরসেলফ ফার্স্ট। আপনার মিনিস্টার যদি কাজ শুরু হওয়ার আগেই বলে 1.5 কোটি ভোটার বাদ দেবে, ফার্স্ট আপনি মিনিস্টারকে বাদ দিন। একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। 15 দিনের মধ্যে ফাইনাল লিস্ট বের করতে হবে। হয় নাকি বিজেপি তৈরি করে দেবে তাই হবে? বাংলা এটা হয় না।
এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করে, ছাড়ে না। যদি মনে করেন যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, উই আর রেডি টু অ্যাকসেপ্ট এনি অ্যাকশন। নিউজ 18 বাংলা। তার আগে এনআরসি কাগজপত্র পাঠাচ্ছে কেন? পুর নিয়োগ দুর্নীতি তদন্তে অভিযান ইডি। সাউথলেকের বিসি ব্লকে সুজিত বসুর অফিসে ইডি, লেকটাউনেও কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। আপনাদের জানিয়ে রাখবো, পুর নিয়োগ দুর্নীতি তদন্তে অভিযানে ইডি। প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, আজ সকাল থেকে ইডির তল্লাশি অভিযান শুরু, কোন কোন জায়গায় ইডির তল্লাশি? দেখো, আজ সকাল থেকে কিন্তু একেবারে অ্যাক্টিভ ইডি এবং বিভিন্ন প্রান্তে, শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে ইডির অফিসাররা তারা তদন্ত করছেন। কোথাও পুর নিয়োগ দুর্নীতি, কোথাও আবার যে সোনার দোকান এবং সেই ব্যাংক ট্রানজাকশন, সেই প্রতারণার অভিযোগ তুলেও কিন্তু একাধিক জায়গায় এই যে অভিযান, সেই অভিযান কিন্তু চলছে। কিছুক্ষণ আগেই আমরা নাগের বাজারের ছবি দেখছিলাম, সেখানে বেসরকারি স্কুলের যিনি মালিক তার বাড়িতে ইডি অফিসাররা গেছেন। ইতিমধ্যে যে ছবি তোমাকে এখন দেখাচ্ছি তা হচ্ছে সুজিত বসুর যে বিসি ব্লকের অফিস রয়েছে সেই অফিসের ছবি, এবং এখানেও কিন্তু যেটা শোনা যাচ্ছে যে পুরো যে দুর্নীতি, সেই দুর্নীতির মানে তল্লাশিতে কিন্তু ইডি অফিসাররা নেমেছেন। এবং তার ঘনিষ্ঠ যে কাউন্সিলর নিতাই দত্ত দক্ষিণ দমদমের, তার বাড়িতেও ইডি অফিসাররা গেছেন। এবং স্বাভাবিকভাবেই 2024 সালে সুজিত বসুর বাড়িতে আমরা দেখেছি যে তল্লাশি অভিযান এবং কয়েক ঘন্টা সেই তল্লাশি ম্যারাথন অভিযান, এবং তারপরে 2025 সালেও কিন্তু একই ছবি দেখতে পাচ্ছি। আপাতত সুজিত বসুর বাড়িতে নয়, তাকে সুজিত বসুর যে অফিস রয়েছে এই বিসি ব্লকে, সেই অফিসে আপাতত তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি অফিসাররা। বেশ, পুর নিয়োগ দুর্নীতি তদন্তে অভিযানে ইডি। সল্টলেকের বিসি ব্লকে সুজিত বসুর অফিসে ইডি, লেকটাউনেও কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেও ইডির আধিকারিকরা। নাগের বাজারেও ইডির তল্লাশি। একযোগে শহরের 6টি জায়গায় তল্লাশি ইডি। বৃষ্টি ধসে বিপর্যস্ত মিরিকের তাবাকশি। পাহাড়ি নদী রাংভাঙের জল বেড়ে গিয়ে বিপদ। রাংভাঙের জলে ক্ষতিগ্রস্ত একাধিক হোমস্টে। मेरा तो टोटल डैमेज हुआ है। यहाँ पे ऑलमोस्ट आपका 16 से 17 होम स्टे का डैमेज हो गया है पूरा। होम स्टे तो बुकिंग था अभी? हाँ, अभी तो सीजन था। अभी हाल फिलहाल मतलब खुल रहा है, पर मतलब टेम्परेरी खुल रहा है, ऐसा नहीं कि आपका पक्का पक्की खुल रहा है। लॉस तो मेरा मेजर लॉस है। आप देखिए पूरा लॉस है। मतलब मेरा पूरा मैंने आज तक जितना भी कमाई किया सब कुछ डाल दिया था, सब कुछ लॉस है। देखिए, ऐसा स्पोर्ट बहुत चीज खत्म हो गया, अभी फिर शुरू करना है हम लोगों को। अभी ये डिजास्टर आ गया, होम स्टे का बहुत इफेक्टेड हो गया। और इस डिजास्टर की वजह से नेचुरल हम लोग मेजर टूरिस्ट में बहुत इस बार तो अभी टूरिस्ट सीजन था उसमें बहुत इफेक्ट हुआ है। पहले हम लोग इसको कनेक्टिविटी ठीक करेंगे, ब्रिज ठीक करेंगे, उसके बाद फिर आस्ते आस्ते ग्रो हो जाएगा। फिर टूटा है तो फिर बनाना भी पड़ेगा ना, इसीलिए तो गवर्नमेंट है, सरकार है, सब लगा। सीएम मैडम खुद आया पहाड़ में। এক রাতের বৃষ্টি, তাতেই কার্যত ধূলিসাৎ তাবাকশি। মিরিকের পর্যটনের হাটথপ এই তাবাকশি দেশ বিদেশের পর্যটকদের কাছে অতি প্রিয় ডেস্টিনেশন। আর শনিবারের রাতের বৃষ্টিতে এখানকার একের পর এক হোমস্টে একেবারে কিন্তু শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় হোমস্টের মালিকেরা। কবে স্বাভাবিক হবে পর্যটকেরা বা কবে এখানে আসতে পারবেন সেই বিষয়ে কিন্তু এখনও কোনো রকম নিশ্চয়তা নেই। জিটিএর শীর্ষকর্তা অনিক থাওয়া জানিয়েছেন তারা এখন অ্যাসেসমেন্ট করছেন এবং যাতে এই হোমস্টে পাশে তারা দাঁড়াতে পারে, রাজ্য সরকার দাঁড়াতে পারে, সেই চেষ্টাই তারা চালাচ্ছে। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থক্রম সরকার, নিউজ 18 বাংলা, তাবাকশি। জলের তোড়ে ধসেছে পরপর সেতু ব্রিজ ধসে গিয়ে ঘুরপথে যাতায়াত। ক্ষয়ক্ষতি সরেজমিনে জিটিএ প্রধান। बहुत बड़ा नुकसान हुआ। जब वो लगभग 1968 से भी बड़ा है ये। इस टाइम तो अभी तो यहाँ पर बहुत डेवलप हुआ था, हम लोग एकदम विच्छिन्न हो गए। पता नहीं कब टूरिस्ट आके यहाँ का व्यवसाय बढ़ेगा। हम लोग तो यही मांग है कि यहाँ ये जल्दी से जल्दी ये रास्ता और ये दोनों तरफ पक्का बात बनना चाहिए। এক রাতের নাগাড়ে বৃষ্টি, তার জেরেই ফুলে ফেঁপে ওঠে এই পাহাড়ি নদী রাংভাং। আর এই রাংভাং নদী ফুলে ফেঁপে ওঠায়
এর তোড়েই কিন্তু ভেঙে যায় এই তাবাকুশির মূল সেতু, লোহার সেতু, এবং স্বাভাবিকভাবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাবাকুশি কিন্তু দেশ বিদেশের পর্যটকদের কাছে এই মুহূর্তে অতি প্রিয় ডেস্টিনেশন। কবে তা স্বাভাবিক হবে তা কিন্তু আদৌ নিশ্চিত করে বলতে পারছেন না এখানকার হোমস্টে ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য সাধারণ মানুষ। তারা চান দ্রুত তাবাকুশি আবার ফিরে পাক তার পুরনো চেহারা। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, তাবাকুশি, মিরিক। শনিবারের প্রবল বৃষ্টি কেড়ে নিয়েছে অনেক কিছু। জলপাইগুড়ি, দার্জিলিং এর গায়ে বিপর্যয়ের ক্ষত। ময়নাগুড়ি গ্রামে ভিটেমাটি হারা কয়েক হাজার। তছনছ পানিঘাটার ইকো পার্ক। ঘর বলতে সরকারের দেওয়া ত্রিপল দিয়ে তৈরি ঘর। সর্বস্ব ভেসে গিয়েছে জল ঢাকার জলে। কোনো রকমে বাঁচানো গিয়েছে কয়েকটা জিনিস, যেমন সাথের এই বেনারসি। তারা হাতের সামনে যে যা জিনিস পেয়েছেন তা নিয়েই তো বেরিয়ে এসছেন। তার মধ্যে অনেকে চেয়েছিলেন শখের জিনিস যাতে তারা রক্ষা করতে পারেন। দেখুন, যেখানে তারা বসবাস করছেন অস্থায়ীভাবে, সেখানে আলমারিতে রাখা যে দামি শাড়ি, বেনারসি, তাও কার্যত এরকম ভাবে রেল লাইনের পাশে বাঁশে ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছে। রোদ ওঠার সাথে সাথে শুকোতে দেওয়া হয়েছে। জলপাইগুড়ির ময়নাগুড়ি তছনছ হয়ে গিয়েছে। ময়নাগুড়ির বেদগাড়া, ধওলাগুড়ি, চারের বাড়ি গ্রাম। জলঢাকার পাড়ে খাটানো প্রায় 400টি ত্রিপল। এটাই এখন কয়েক হাজার গ্রামবাসীর আশ্রয়, ঠিকানা। এখন রান্না টান্না এখান থেকে পাচ্ছি, খাচ্ছি। এগুলো তো শাড়ি তো কিছুই না, টাকা পয়সা সোনা দানা সব গেছে। আর এগুলা এখানে দাঁড়িয়ে রয়েছি, ছবিতে দেখলেই বোঝা যাবে একেবারে মাটি ধসে বেরিয়ে চলে গিয়েছে। যে স্লিপার রাখা ছিল তাও ভেঙে চলে গিয়েছে। অবস্থা তো কেরাসিনি হয়ে গেছে, বাড়ি ঘর কিচ্ছু নেই। আটা ছিল 15 মন, আর ধান ছিল 10 মন। ওগুলো সবকিছুই চলে গেছে। কাপড় খেতা কিচ্ছু বাঁচাতে পারিনি। বছরখানেক আগে বালাসনের ধারে তৈরি হয়েছিল ইকো পার্ক। বালাসনের জলে তছনছ দার্জিলিং এর পানিঘাটার সেই ইকো পার্ক। খাবারের দোকান, পিকনিক স্পট, পার্ক, সেলফি জোন সব শেষ। বালাসনের ভয়াল গ্রাস একদিকে যেমন দুধিয়াকে বিপর্যস্ত করেছে, ঠিক সেই জায়গায় পানিঘাটার ইকো পার্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ইকো পার্ক পর্যটকদের কাছে ছিল মনোরঞ্জনের গুরুত্বপূর্ণ স্থান। 8 तारीख की घटना में इतना जो था, यहाँ पर प्लांटेशन था हम लोग का 5 हेक्टेयर में 3 हेक्टेयर गया। और था 14-15 ठो, वो भी अभी सभी समूचा चला गया। हम लोग डिपार्टमेंट से मिलकर और भी सोच रहे थे कि कुछ करेंगे। मैक्सिमम एरिया डैमेज हो गया, वॉश आउट हो गया, तो जेएफएमसी के साथ मिल करके हम लोग ने एक प्लान फिर से अभी बनाएंगे और इसको विदिन इस मंथ के आखिरी तक हम लोग कंप्लीट करके वापस से इसको चालू कर देंगे, क्योंकि ये अपकमिंग टूरिस्ट सीजन में बहुत पॉपुलर था पिछली बार। न्यूज 18 बांग्ला।